প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি মহান সৃষ্টিকর্তা ঈশ্বরের কৃপায় ভালো আছো। যাক, শিক্ষার্থী বন্ধুরা, সারা বিশ্বে মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় আমাদের পড়ালেখার যে ক্ষতি খচিত হয়েছে তা কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারি শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত অনলাইন ক্লাস কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় অত্র মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস এর পক্ষ থেকে আমি বিমল চন্দ্র সরকার, সহকারী শিক্ষক, মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়, ধনবাড়ি, টাঙ্গাইল, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম অধ্যায়ের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তাই সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে সংযুক্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের পঠিত বিষয় হলো প্যাটার্ন। প্রথমে আমাদের জানতে হবে প্যাটার্ন কি। প্রথমে আমাদের জানা দরকার প্যাটার্ন কি। প্যাটার্ন হলো কোনো কিছুর নমুনা বা নকশা, যা একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানো থাকে। প্যাটার্ন হলো কোনো কিছুর নমুনা বা নকশা, যা একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানো থাকে, তাকে প্যাটার্ন বলে। তাহলে আমরা আমাদের এই বৈচিত্র্যময় পৃথিবীতে প্যাটার্নে ভরপুর। তোমরা যে পোশাক পরিধান করে আসো সবগুলাতে প্যাটার্ন বিদ্যমান। তবে আমাদের আজকে এই প্যাটার্ন অধ্যায়ে নিয়ে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো প্যাটার্নকে মূলত দুটি ভাগে আমরা সাংখ্যিক প্যাটার্ন এবং জ্যামিতিক প্যাটার্ন। আর আমাদের মূল আলোচ্য বিষয়টা হবে সাংখ্যিক প্যাটার্ন। সাংখ্যিক প্যাটার্ন, এখন এই যে আমরা প্যাটার্ন বললাম, প্যাটার্ন, এই সাংখ্যিক প্যাটার্ন সংখ্যা দিয়ে যে প্যাটার্নটা গঠিত হয়, সংখ্যা দিয়ে যে প্যাটার্ন গুলো হয় সেগুলো সবই সাংখ্যিক প্যাটার্ন। সাংখ্যিক প্যাটার্ন থেকে আমরা তাহলে আমাদের প্যাটার্ন মূলত দুই ধরনের, একটা হলো সাংখ্যিক প্যাটার্ন, একটা হলো জ্যামিতিক প্যাটার্ন। আর আজকে আমরা সাংখ্যিক প্যাটার্ন নিয়ে কথা বলবো। সাংখ্যিক প্যাটার্ন অর্থাৎ সংখ্যার মাধ্যমে যে প্যাটার্ন গুলো হয় তারাই সাংখ্যিক প্যাটার্ন। আর এই সংখ্যার মাধ্যমে প্রথমে হলো যেমন মৌলিক সংখ্যা নির্ণয়। প্রথমে আমরা জানবো মৌলিক সংখ্যা নির্ণয়। মৌলিক সংখ্যা, যে সংখ্যাটি এক এবং ওই সংখ্যা ব্যতীত ভাগ, যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। একের চেয়ে বড় এক মৌলিক সংখ্যা নয়, এক হলো অনন্য সংখ্যা। মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য হলো 2,
2 থেকে শুরু, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 3 কে 1 এবং ওই 3 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। 4 কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, আর 4 মৌলিক সংখ্যা নয়। 5 কে 1 এবং 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে 5 মৌলিক সংখ্যা। তাহলে যে সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলো একটি মৌলিক সংখ্যা, আর যাদেরকে একাধিক সংখ্যা দিয়ে বা ততোধিক সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়। তাহলে এই সংখ্যাগুলো একটি নিয়ম মাফিক, নিয়ম মেনে চলে বিধায় এই ইহারা মৌলিক সংখ্যার প্যাটার্ন। তাহলে আমরা মৌলিক সংখ্যার প্যাটার্ন নির্ণয় করতে পারবো। এরপর আমাদের জানতে হবে সংখ্যা শ্রেণী নির্ণয়। সংখ্যা শ্রেণী নির্ণয়, যেমন আমরা গণনার জন্য যে সংখ্যাগুলি ব্যবহার করে থাকি তাদেরকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। যেমন 1, 2, 3, 4। এই যে গণনার জন্য আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এরা একটা স্বাভাবিক সংখ্যা, এরা একটা নিয়ম মাফিক চলে। তারপর আরেকটি সংখ্যা দেখি, যেমন 5, 6, 7। ক্রমিক সংখ্যা যাকে আমরা বলি, কোন সংখ্যা এবং তার সাথে 1 যোগ করলে তার পরবর্তী সংখ্যা, যেমন 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7। তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যেমন আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা প্রথম অঙ্ক যদি 5 হয়, তারপরের অঙ্ক 1 বেশি, অর্থাৎ ওই সংখ্যার সাথে 1 যোগ করে যে সংখ্যাগুলো আমরা নির্ণয় করে থাকি তারা সবাই ক্রমিক স্বাভাবিক সংখ্যা। যেমন 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7, এভাবে ধারাবাহিকভাবে এই সিরিজটা চলবে। এরপর আসি আমরা আরেকটি তালিকা আমরা দেখি, যেমন 1, 3, 5, 7। এই তালিকার সংখ্যাগুলো আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে প্রথম অঙ্কটি হলো 1, তারপরে হলো 3, তারপরে হলো 5, তারপরে 7। এটা একটা প্যাটার্ন। কেন প্যাটার্ন? এটি একটি নিয়ম মাফিক চলে। প্রথম অঙ্ক 2, তারপরের অঙ্ক হলো 3, 3 থেকে একবার দিলে পার্থক্য হয়ে যায় 2, 5 থেকে 3 বাদ দিলে পার্থক্য হলো 2, 7 থেকে 5 বাদ দিলে পার্থক্য হলো 2। তাহলে প্রতিবারে যেহেতু পার্থক্য 2, তাহলে আমরা এটাকে একটা মানে সংখ্যার শ্রেণী আমরা বলতে পারবো। এইভাবে অনেক সংখ্যার শ্রেণী মানে নির্ণয় করা যায়। তাহলে আমরা সংখ্যার শ্রেণী নির্ণয় করা শিখলাম। এরপর এই সাংখ্যিক প্যাটার্ন থেকে আমাদের জানতে হবে ফিবোনাকি সংখ্যা। ফিবোনাকি সংখ্যা কি? ফিবোনাকি সংখ্যা, ফিবোনাকি সংখ্যা হলো
পর দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তবে সেই সংখ্যাগুলিকে বলা হবে ফিবোনাকি সংখ্যা। যেমন ফিবোনাকি সংখ্যার প্রথম সদস্য হলো 0, 1। এই যে 0, 1 এই দুইটার যোগফল হলো 1। তার পরবর্তী 1 এবং 1 এর যোগফল হলো 2। তার পরবর্তী সংখ্যাটা হবে 1 এবং 2 এর যোগফল হলো 3। তার পরবর্তী হবে 2 এবং 3 এর যোগফল হলো 5। এইভাবে এই জিনিসটা চলতে থাকবে। তাহলে ফিবোনাকি সংখ্যাটা হলো পর দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তবে সেই সংখ্যাকে বলা হবে ফিবোনাকি সংখ্যা। তাহলে ফিবোনাকি সংখ্যা আমরা যদি এই 0 থেকে শুরু 0, 1 এই দুটি সংখ্যার যোগফল হলো 1, 1, 1 যোগফল হলো 2, 1, 2 এর যোগফল হলো 3, 2, 3 যোগফল হলো 5। এইভাবে এই সিরিজটি চলতে থাকে। যেহেতু একটা নিয়ম মেনে এই সিরিজটা চলছে, তাহলে এটা একটি। এরপর আমাদের জানতে হবে যে স্বাভাবিক সংখ্যাকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ শিক্ষার্থী বন্ধুরা, স্বাভাবিক সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। স্বাভাবিক সংখ্যা কি? আমরা যেমন 2 লিখলাম, 2 একে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। প্রথমে আমরা এটা শিখার নিয়মটা হলো, প্রথমে আমরা 1 থেকে শুরু করব। 1 এর বর্গ তাহলে 1 স্কয়ার মানে 1। তাহলে 2 থেকে কত বাদ থাকে? 1। তাহলে আমরা যদি 1 লিখে আবার এর বর্গ দিই তাহলে 2 সমান 1 স্কয়ার যোগ 1 স্কয়ার। তাহলে নিঃসন্দেহে আমরা এটা একটা স্বাভাবিক সংখ্যা এবং তাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশিত হলো। অনুরূপভাবে যদি আমরা 5 লিখি, যেমন 5, প্রথমে তোমরা খুঁজে নিবা 1 এর বর্গ। 1 স্কয়ার মানে 1। তাহলে 5 থেকে যদি 1 চলে যায় কত বাকি থাকে? 4। তাহলে আমরা যদি এখানে 4 লিখি তাহলে নিঃসন্দেহে 4 এর বর্গমূল আছে, 4 এর বর্গমূল 2। তাহলে আমরা এটাকে 2 স্কয়ার। তাহলে 5 একটি স্বাভাবিক সংখ্যা, তাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। 1 স্কয়ার মানে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার। আবার কিছু কিছু আছে যে স্বাভাবিক সংখ্যার মানে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। কোন কোন সংখ্যা আছে যে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে। সেক্ষেত্রে যেমন যদি আমরা যেমন 50 লিখি, তাহলে 50 এর বর্গ নির্ণয় করতে গেলে প্রথমে আমরা ইতিপূর্বে বলেছি যে তোমরা আগে 1 লিখে 1 এর বর্গ করে নেবে। 1 এর বর্গ
তাহলে 1 স্কয়ার মানে 1, 50 থেকে 1 চলে গেলে থাকে বাদ কত 49। তাহলে এখন আমরা যদি 49 লিখি, 49 এর বর্গমূল 7, তাহলে নিঃসন্দেহে আমরা 7 স্কয়ার 50 এর বর্গের একটা বর্গের সমষ্টি হলো x স্কয়ার যোগ 7 স্কয়ার, এবং যদি আমরা দুইটা বর্গের সমষ্টি প্রকাশ করতে বলা হয়, সেই ক্ষেত্রে যেমন একের ইয়েতে আমরা যদি 2 ধরি, 2 স্কয়ার 4, তাহলে বাদ থাকে কত 50 থেকে 4 চলে গেলে তাহলে থাকে 46 এর বর্গমূল 6 বা এটা হবে। তাহলে যখন 2 দিয়ে না হবে তখন তোমরা এটাকে ধরবা 3 এর বর্গ 9, 50 থেকে 9 চলে গেলে থাকে কত 41 এর বর্গমূল নাই করা যায়, তাহলে এটা হবে। তারপরে ধরবা 3 এ না মিললে তার পরবর্তী এই ধরবা 4 এর বর্গ, 4 এর বর্গ 16, 50 থেকে 16 চলে গেলে তাহলে তাকে 34 এর বর্গমূল করা যায়। এরপরে আসবা 4 দিয়ে হলো না 5, 5 এর বর্গ 25, 50 থেকে 25 চলে গেলে কত থাকে 25, তাহলে যোগ 25। কিন্তু এখন লক্ষ্য করো 25 এর বর্গমূল আছে, 25 এর বর্গমূল 5, তাহলে আমাদের যে এটা ছিল তাহলে 5 স্কয়ার যোগ 5 স্কয়ার, তাহলে 50 এর দুটি বর্গের সমষ্টি আমরা প্রকাশ করতে পারলাম। একটা হলো 5 স্কয়ার যোগ 7 স্কয়ার, 5 স্কয়ার যোগ 5 স্কয়ার। তাহলে এইভাবে যদি আমরা যে সংখ্যাটা তোমার বর্গের সমষ্টি প্রকাশ করতে বলা হবে, সেই সংখ্যাটা আগে লিখে 1 থেকে শুরু করবো, 1 এর বর্গ দিয়ে যা বাদ থাকবো যোগ করে নেবা, যোগ করে নিয়ে যদি দেখা যায় যে মিলে না, সেই সংখ্যাটির বর্গমূল নাই, তুমি আবার পরবর্তী সংখ্যায় চলে যাবে। এইভাবে তুমি বর্গ সংখ্যাগুলা বের করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, অনেকদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় তোমরা অনেকেই হতাশাগ্রস্ত। যাক, আমি বেশি মানে করবো না, আজকে এখানে শেষ করছি। আর এই জন্য তোমরা বাড়ির কাজটা লিখে নাও, তোমরা বাড়িতে বাড়ির কাজটা থাকবে, বাড়ির কাজটা থাকবে 29, 41 এই দুইটা সংখ্যা। 29 ও 41 কে দুটি বর্গের সমষ্টি রূপে এবং 41 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে। বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবা, যে পারো কিনা, আশা করি পারবে। তাহলে আজ আর নয়, এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই বলেই আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।